দর্শক শুভেচ্ছা, স্বাগত সবাইকে চলতে অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছে মাহফুজ মিশা। আজকে আমাদের অতিথি বরেণ্য রাজনীতিবিদ, আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, বাণিজ্য মন্ত্রী এবং বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর জনাব তোফায়েল আহমেদ। জনাব তোফায়েল আহমেদ, স্বাগত আপনাকে। ভালো আছেন নিশ্চয়ই? তোফায়েল আহমেদ, আপনার তো অনেক পরিচয়। আপনি একাধিকবার মন্ত্রী, আপনি 5 বারের সংসদ সদস্য, 7 বারের সংসদ সদস্য, আপনি মন্ত্রী ছিলেন, আপনি আওয়ামী লীগের প্রেসিডিয়ামে ছিলেন, এখন আওয়ামী লীগের উপদেষ্টা। এই সব পরিচয়ের বাইরে অনেকের কাছে একটা পরিচয় সম্ভবত সবচেয়ে বড় হয়ে ওঠে, সেটা হচ্ছে আপনি বঙ্গবন্ধুকে খুব কাছ থেকে দেখেছেন, একদম আপনার ছাত্র জীবনের শুরু থেকে আপনার রাজনীতির মাঝ বয়স পর্যন্ত। ফলে আপনি কোন পরিচয়টাকে সবচেয়ে বেশি মর্যাদাকর মনে করেন? আমার কাছে, আমি প্রথমত ধন্যবাদ যে আমাকে সব প্রশ্ন করার জন্য। আসলে আমি খুব ভাগ্যবান মানুষ। একটা পাড়াগাঁয়ের ছেলে, আমি একটা গ্রামের থেকে উঠে এসেছি। সেখান থেকে এসে আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্য হলো জাতির জনক বঙ্গবন্ধুর স্নেহ পাওয়া। আমার জীবনটা তার স্নেহে ধন্য। আমি প্রতিদিন ঘুম থেকে উঠে নিচে আমার বাসার লাইব্রেরিতে যখন আমি আসি, আমি বঙ্গবন্ধুর ছবির দিকে তাকিয়ে আমার দিনের কাজ আমি শুরু করি। এখনো আপনার লক্ষ্য ছিল চিকিৎসক হওয়া, মানে স্বপ্ন ছিল চিকিৎসক হওয়া। আপনি পড়াশোনা করলেন কলেজ জীবনে বরিশালে, ঢাকায় থাকতে পারলেন না মায়ের প্রতি টানের কারণে। ফলে আপনার মায়ের সাংঘাতিক প্রভাব আপনার উপরে। কিন্তু সেই তোফায়েল ভোলা থেকে বরিশাল হয়ে ঢাকায় এসে রীতিমতো জয় করে ফেললো। মুক্তিযুদ্ধের আগেই আপনি ছাত্র সংসদের নেতা থেকে শুরু করে স্বাধীনতার পরপরই বঙ্গবন্ধুর রাজনৈতিক সচিব, প্রতিমন্ত্রীর পদমর্যাদায়। এখনও আমরা যাদেরকে প্রতিমন্ত্রী দেখি তাদের বয়স 40-45 হলে আমরা তাদেরকে তরুণ নেতা বলি। কিন্তু সেই সময়ে সত্যিকার তারুণ্যে ভরপুর একজন মানুষকে বঙ্গবন্ধু বেছে নিয়েছিলেন। ওই সময়গুলোর নিশ্চয়ই কোনো খুব উল্লেখযোগ্য স্মৃতি আছে, একটা দুটো যদি আমাদেরকে শেয়ার করেন। আমি জাতির পিতা বঙ্গবন্ধুকে দেখি 1957 সনে প্রথম। তিনি ভোলায় গিয়েছিলেন, আমাদের স্কুলের মাঠে তিনি বক্তৃতা করেছিলেন। দূর থেকে দেখে ভাবতে শুরু করি, জীবন ধন্য হতো যদি এই নেতার আদর্শের রাজনীতি করতে পারতাম। আমি সৌভাগ্যবান, আমার মায়ের অনেক দোয়া আমার জন্য, মানুষেরও দোয়া। সে মায়ের দোয়ার বরকতে আমি বঙ্গবন্ধুকে পেয়েছি। আমি বিএম কলেজে ছাত্রলীগের রাজনীতি শুরু করি প্রত্যক্ষভাবে, এবং বিএসসি পাস করার পর যখন ঢাকা ইউনিভার্সিটিতে এমএসসিতে ভর্তি হলাম সয়েল সায়েন্সে, তখন আমি প্রথমে এসে আমি খুব খেলোয়াড় ছিলাম, আমি স্পোর্টসম্যান ছিলাম। ভোলা তখন মহকুমা চ্যাম্পিয়ন ছিলাম, বরিশাল জেলার আমি রানার্স আপ ছিলাম। 4টা আইটেমে আমি 100 মিটার স্প্রিন্ট, 200 মিটার স্প্রিন্ট, হপ স্টেন অ্যান্ড জাম্প, এবং এগুলিতে আমি ফার্স্ট হতাম। তারপরে আমি প্রথমে অ্যাথলেটিক্সের হলাম, তারপরে হলে সাধারণ সম্পাদক দাঁড়িয়ে আমি পরাজিত হলাম। তখন আবার আমি আমার ডিপার্টমেন্টের ভাইস প্রেসিডেন্ট হলাম। তারপর আমি ইকবাল হলের ভিপি হলাম, পুরো প্যানেল নিয়ে ভিপি হলাম। তারপরে ডাকসুর ভিপি হলাম, তারপরে ছাত্রলীগের সভাপতি হলাম। এই যে এইসব দিনগুলোতে আমি যখন ইকবাল হলের ভিপি, তখন বঙ্গবন্ধুর সাথে আমার ঘনিষ্ঠতা বাড়তে শুরু করে। তিনি আমাকে 200 টাকা দিয়েছিলেন আমার ইলেকশনের খরচ। ওই সময় 200 টাকা অনেক টাকা, কারণ আমরা তো হাতে পোস্টার লিখতাম। অনেক স্মৃতি। তারপরে আমি যখন ডাকসুর ভিপি, বঙ্গবন্ধু আগরতলা মামলার আসামি, তার ফাঁসি হবে। আমরা ছাত্ররা ঐক্যবদ্ধ হয়ে আমরা সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করে আমরা আন্দোলন করে অনেক রক্তের বিনিময়ে আসাদ মতিউর, মকবুল, রুস্তম আলমগীর, সার্জেন্ট জহুরুল হক, ডক্টর শামসুজ্জোহা, তাদের রক্তের বিনিময়ে আমরা বঙ্গবন্ধুকে কারাগার থেকে মুক্ত করেছি। আমি ভাগ্যবান যে 22শে ফেব্রুয়ারি তিনি মুক্তি পেলেন। উনি দাঁড়িয়ে আছেন, আমি বক্তৃতা করছি সে 32 বাসভবনে। উনি মুক্তি পেয়ে আমাকে দেখার জন্য তিনি খবর পাঠালেন। আমি দৌড়ে আসলাম, আমাকে জড়িয়ে ধরলেন, আমি মাইক নিয়ে বক্তৃতা করলাম। আমার বাসায় সেই ছবি আছে। তারপরে এই যে শুরু, আর উনি আমাকে মৃত্যুর আগের দিন পর্যন্ত আমাকে ছাড়েন নাই। তারপরের দিন 23শে ফেব্রুয়ারি আমরা সরোদ উদ্যানে 10 লক্ষ লোক, সেই সবার আমি সভাপতি, বয়স আমার 26, সেখানে বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু উপাধি দিয়েছিলাম। আমি সৌভাগ্যবান, এই সবার সভাপতি আমি। এবং আমি মঞ্চে দাঁড়িয়ে বঙ্গবন্ধুর আগে বক্তৃতা করেছিলাম এই কথা বলে যে সবার সভাপতি হিসেবে শেষে বক্তৃতা দেওয়ার কথা, কিন্তু আজ এমন এক নেতা বক্তৃতা করবেন যার পর আর বক্তৃতা করা চলে না। তাই আমি
আমাদের প্রধান অতিথি তখন তো বঙ্গবন্ধু হয় নাই, আমি প্রধান অতিথির আগেই আমি আমার বক্তৃতা শেষ করতে চাই। তখন মানুষ হাত তুলে আমাকে সম্মতি দিল, আমি বক্তৃতা দিয়ে আমি তুমি বলে সম্বোধন করেছিলাম বঙ্গবন্ধুকে। আমি বলেছিলাম, প্রিয় নেতা, আজ তুমি মুক্ত, আমাদের মাঝে ফিরে এসেছো, অনেক রক্তের বিনিময়ে আমরা তোমাকে মুক্ত করেছি প্রিয় নেতা। বাংলার মানুষ তোমার কাছে ঋণী। কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বসে তোমার জীবন তুমি বিসর্জন দিয়ে, তোমার জীবন দিয়ে তুমি বাংলার মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করেছো। তোমার কাছে আমরা ঋণী নেতা। এই ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না, কিন্তু আজ কৃতজ্ঞ বাঙালি জাতির পক্ষ থেকে কৃতজ্ঞ চিত্তে তোমাকে আমরা একটা উপাধি দিতে চাই। 10 লক্ষ লোক হাত তুলল। তখন আমি বললাম, যে নেতা তার জীবনের যৌবন কাটিয়েছেন পাকিস্তানের কারাগারে, ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে মৃত্যুকে আলিঙ্গন করেছেন, সেই প্রিয় নেতাকে আজ কৃতজ্ঞ বাঙালি জাতির পক্ষ থেকে কৃতজ্ঞ চিত্তে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করলাম। তিনি বঙ্গবন্ধু হলেন। বঙ্গবন্ধু যখন 23শে ফেব্রুয়ারি 1970, 24শে ফেব্রুয়ারি 1970 ভোলা মিটিং করতে গিয়েছিলেন, সেই মিটিংয়ে তিনি ভোলার মানুষের সামনে আমাকে তুলে ধরেছিলেন, পরিচয় করে। হ্যাঁ, মানে তার বক্তৃতার মধ্যে আমার উপরে বক্তৃতা করেছিলেন। আমি ভোলার মানুষের কাছে ঋণী, ভোলার মানুষের আমি কৃতজ্ঞ। এই ভোলার ছেলে তোফায়েল আন্দোলন সংগ্রাম করে মানে সর্বদলীয় সংগ্রাম ইত্যাদি করে আমাকে কারাগার থেকে মুক্ত করেছে। আমি ছেলেটাকে আপনাদের কাছে রেখে গেলাম ইত্যাদি ইত্যাদি। আমার উপর অনেকক্ষণ বক্তৃতা করেছে। আমি মাথা নিচু করে, আমার চোখে পানি পড়েছে যে একজন এত বড় এখন মহান নেতা, আমি একটা সামান্য ছেলে, তার উপরে তিনি বক্তৃতা করতেছেন। বঙ্গবন্ধু আমাকে ভোলার থেকে নিয়ে এসে সারা বাংলাদেশে সফর করেছেন। আমি বঙ্গবন্ধুর সাথে ছিলাম। বঙ্গবন্ধুর আগে আমি বক্তৃতা করতাম। বঙ্গবন্ধু ছোট বক্তৃতা করতো, বলতো, ভাইয়েরা আমার, আমি যদি আপনাদের জন্য আমার জীবনের যৌবন কারাগারে কাটাতে পারি, আমি যদি ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে মৃত্যুকে আলিঙ্গন করতে পারি, তাহলে আমি কি আপনাদের কাছে একটা ভোট চাইতে পারি না? মানুষ 2 হাত তুলতো, বক্তৃতা শেষ। আর তার আগে তিনি এক সভায় যাইতেন, আমি অগ্রিম যাইয়া বক্তৃতা করতাম, তারপর বঙ্গবন্ধু আসতেন ইত্যাদি। তারপরে এমএনএ হলাম, তারপরে ৭১ যুদ্ধ, মুক্তিযুদ্ধ, তারপরে 9 মাস তিনি পাকিস্তানের কারাগারে বন্দী, জেলের মধ্যে ফাঁসির কার্যকর করার জন্য তাকে কবর করা হয়েছিল। কবরের পাশে দাঁড়িয়ে তিনি মৃত্যুকে আলিঙ্গন করেছিলেন, এত বড় নেতা। তারপরে তো 10ই জানুয়ারি ফিরে এলেন। 10ই জানুয়ারি ফিরে এসে তিনি 12ই জানুয়ারি প্রধানমন্ত্রী হলেন। আগে তো রাষ্ট্রপতি ছিলেন। এবং 14ই জানুয়ারি আমাকে 29 বছর বয়সে তিনি প্রতিমন্ত্রীর মর্যাদায় আমাকে রাজনৈতিক পলিটিক্যাল সেক্রেটারি দি প্রাইম মিনিস্টার আমাকে করলেন। এবং পুরানো পল্টন আওয়ামী লীগ অফিস থেকে বক্তৃতা আমার নাম বললেন যে তোফায়েল কাজকে আমি আমার পলিটিক্যাল সেক্রেটারি করেছি। একজন মানুষ সারা জীবন মানুষকে সাহায্য করে গেছেন, দুর্দিনে মানুষের পাশে দাঁড়িয়েছেন, কিন্তু সাহায্যের খবরটা নিজের ডাইনাতেরটা বাম হাতকে বলতেন না। যেমন আমার কাছে ওনার অর্থ থাকতো পলিটিক্যাল সেক্রেটারি হিসেবে, উনি যাকে বলতো আমি তাকে দিতাম। আমি নাম লিখতাম পুরা। যেমন আজকে বলি, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সাহেবকে তিনি মাসে মাসে 20,000 টাকা পাঠাতেন, কিন্তু একদিন খাতাটা আমি যখন দেখাতে নিয়ে গেলাম, দেখে তিনি আমার উপর অসন্তুষ্ট হলেন। কেন লিখেছো? কেন তুমি এরকম লিখেছো? তাই বললাম, আমি তো ঠিকই লিখেছি। ঠিকই লিখেছো, ঠিক আছে, কিন্তু এই কথাটা যদি কারোর হাতে যায় তাহলে সে দেখবে যে আমি কাকে সাহায্য করতেছি। আমি তো এটা চাই না। তা আমি কীভাবে লিখবো? তখন আমাকে দেখিয়ে দিলেন MB MA মাওলানা বিতে ভাসানী। যেমন আমাদের রাজ্জাক ভাইকে সংগঠন করার জন্য জিলুর রহমান সাহেবকে, জিলুর ভাইকে সংগঠন করার জন্য, সাজদা আপাকে সংগঠন করার জন্য মাসে মাসে একটা টাকা দিয়ে সংগঠিত করার জন্য আমি তাদের নাম লিখতাম। তখন থেকে আমি আর পুরা নাম এইভাবে তিনি এই মহান নেতাকে তার দেশের মানুষ সপরিবারে হত্যা করলো এবং নৃশংসভাবে হত্যা করলো, এবং তারপর থেকে আসলে বাংলাদেশের উল্টো পথে যাত্রা শুরু হয়েছিল। সেই ঘটনার সাক্ষী আপনি, এবং পরবর্তীতে সেজন্য আপনাকে দীর্ঘদিন জেলও কাটতে হয়েছে। সেই গল্প শুনবো, তার আগে ছোট্ট একটা বিরতি নিতে চাই। দর্শক, ছোট্ট একটা বিরতি, এ পর্যায়ে কথা বলবো তোফায়েল আহমেদের সঙ্গে। আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই। দর্শক, বিরতির পর স্বাগত। আরেকবার কথা বলছিলাম তোফায়েল আহমেদের সঙ্গে, বঙ্গবন্ধুকে নিয়ে স্মৃতিচারণ করছিলেন তিনি। সেই মহান নেতাকে 75-এর 15ই আগস্ট নৃশংসভাবে খুন করা হলো, এবং এই খুনটাকে জায়েজ করার জন্য নানা রকম কথা বলা হয় যে উনি বাকশাল করেছিলেন, এটা ভুল ছিল। সব যদিও করেও তারপরে এই নৃশংস পথে কেন সে সময়ে হাঁটলাম? এবং আপনারা তো কাছে ছিলেন, আপনারা কেউ কি বুঝতে পেরেছিলেন যে উনি এরকম একটা বড় ধরনের বিপদের মুখোমুখি হতে যাচ্ছেন? না, এটা কেউ বুঝতে পারে নাই, কিন্তু বঙ্গবন্ধুকে অনেকেই
সতর্ক হবার পরামর্শ দিয়েছিলেন, কিন্তু বঙ্গবন্ধু কখনো বিশ্বাস করতেন না যে বাংলাদেশের মানুষ তাকে মারতে পারে। কারণ দেখুন, আমি বঙ্গবন্ধুর সাথে ইসলামিক সম্মেলনে গিয়েছিলাম ৭৪-এ লাহোরে। তখন জেলের মধ্যে মিয়ান আলী কারাগারে, যেই কারাগারের যে সুপার, ওরা বলে প্রিজন গভর্নর, হাবিব আলী নাম তার, পাকিস্তানি, তিনি দেখা করতে এসেছিলেন বঙ্গবন্ধুর সাথে, কারণ জেলের মধ্যে বঙ্গবন্ধু ৯ মাস ছিলেন। তিনি দেখা করে হাবিব আলীকে দেখেই বঙ্গবন্ধু জড়িয়ে ধরলেন, হাবিব আলী ইউ আর হিয়ার। বঙ্গবন্ধু তার হোটেল, মানে যেখানে তাকে রাখা হয়েছিল ওই গেস্ট হাউসের সুইটে নিয়ে গেল। হাবিব আলী বঙ্গবন্ধুর সাথে কথা বলে আমাদের কাছে এসে বলল, তোমরা খুব গর্বিত জাতি, তোমাদের নেতাকে নিয়ে গর্ব করতে পারো। জেলের মধ্যে কবর করে কবরের পাশে দাঁড় করিয়েছিলাম, যে কবর চান নাকি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চান? উত্তর দিয়েছিলেন, কবরের ভয় আমাকে দেখায়ও না। আমাদের মুক্তিযুদ্ধে দেশি এবং বিদেশি যারা বিরোধিতা করেছিল, বঙ্গবন্ধুকে তারা মেনে নিতে পারে নাই, বাংলাদেশের স্বাধীনতাকে তারা মেনে নিতে পারে নাই। সেই জন্যই তো কেউ কেউ বলেছে যে, যেমন কিসিঞ্জার বলছে তার 3 জন শত্রু, একজন বঙ্গবন্ধু, একজন আলেন্দে, আরেকজন মিয়ানমারের, যিনি এখন অং সান সুচির পিতা, তার সম্পর্কে বলেছিল। তো যাই হোক, আজকে সেই পরাজিত শক্তিরই বঙ্গবন্ধু হত্যা করেছিল, আমাদেরকে গ্রেপ্তার করা হলো, আমার উপর অমানুষিক নির্যাতন হয়েছে। আজকে জিলুর ভাইও নাই, আজকে রাজ্জাক ভাইও নাই, তাদের সামনের থেকে আমাকে হাত এবং চোখ বেঁধে রেডিও স্টেশনে নিয়ে গিয়ে আমার উপর অমানসিক নির্যাতন করা হয়েছে, এবং অর্ধমৃত অবস্থায় আবার আমাকে পুলিশ কন্ট্রোল রুমে যেখান থেকে নিয়ে গেল সেখানে রেখে দেওয়া হয়েছে। তারপরে ডাক্তার এনে আমার চিকিৎসা করা লাগছে। তারপর দিনই আমাকে ময়মনসিংহ কারাগারে নিয়ে ফাঁসির আসামিকে যেভাবে রাখে, কন্ডেম সেলে আমাকে সেখানে রাখা হয়েছে। কারণ ওই কারাগারে তখন ওই স্বাধীনতা বিরোধীরা ভর্তি কেবলমাত্র, তখন আমাকে ওই ফাঁসির আমি 3 মাস সূর্যের আলো আমি দেখিনি, আমাকে দেখতে দেওয়া হয়নি। আমরা যখন 81 সনের সম্মেলনে আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনাকে সভাপতি করলাম সর্বসম্মতিক্রমে, তিনি যদি সভাপতি না হতেন আজকে আওয়ামী লীগ এই অবস্থা আসতো না। 17ই মে আমরা 13, 14, 15ই ফেব্রুয়ারি সম্মেলন করেছি। 17ই মে তিনি ফিরে এসেছেন, ঝড় এবং বৃষ্টির মধ্যে আমরা তাকে বরণ করে নিয়ে স্লোগান তুলেছিলাম, ঝড় বৃষ্টি আধার রাতে শেখ হাসিনা আমরা আছি তোমার সাথে। এই যে স্লোগান দিয়ে তাকে আমরা নিয়ে নিলাম, এবং এই যে এখানে শেরেবাংলা নগরের মানিক মেমনিতে তিনি বক্তৃতা করছেন ক্রন্দনরত অবস্থায়, এবং বলেছিলেন যে আমি আপনাদের কাছে এসেছি, আপনাদের, আমার বাবা নাই, আমার মা নাই, আমার ভাই নেই, আমার কেউ নেই, আপনারাই আমার সব, আপনাদের জন্য আমি এসেছি, আমার জীবনটা আপনাদের জন্য উৎসর্গ করতে চাই। আজকে তিনি ধাপে ধাপে সেই আওয়ামী লীগকে আজকে শক্তিশালী করে বর্তমান অবস্থায় নিয়ে এসেছেন। 21 বছর পর 96 ক্ষমতা এসে বঙ্গবন্ধুর হত্যার বিচারের কাজ শেষ করে, মানে শুরু করেছেন। তারপর আবার 9 ক্ষমতা এসে শেষ করেছেন, যুদ্ধ অপরাধীদের বিচারের কাজ করেছেন। এবং আজকে যে আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশ মর্যাদা, এই যে G7-এর আউটরিচ সম্মেলনে তিনি যে গেলেন, তাকে যে মর্যাদা দেওয়া হয়েছে বাংলাদেশে কেউ পায় নাই। এই যে সৌদি আরব তিনি গেলেন, তাকে যেভাবে সৌদি বাদশাহ তাকে গ্রহণ করেছে, তাকে অভ্যর্থনা জানিয়েছে, অকল্পনীয়। অনেকেই বলছেন যে আওয়ামী লীগ বিরোধী দল হিসেবে সাংঘাতিক ভালো মানুষের অধিকার নিয়ে, সেটা পাকিস্তান আমল থেকে শুরু করে এরশাদ, জিয়াউর রহমানের সামরিক শাসন সবসময় আমরা দেখেছি। টানা 2 মেয়াদে ক্ষমতায় থাকার কারণে কি সে আওয়ামী লীগ সাংগঠনিকভাবে খানিকটা? না, আওয়ামী লীগ সাংগঠনিকভাবে অতীতের যে কোনো সময় থেকে শক্তিশালী। এখন ধর আমাদের ইউনিয়ন কাউন্সিল ইলেকশন হয়েছে, নিজেদের একজনকে মনোনয়ন পেয়েছে, কেউ মনোনয়ন পায় নাই, হয়তো এখানে লোকালি কিছু ভুল বোঝাবুঝি হয়েছে, কিন্তু সাংগঠনিক দল হিসাবে আওয়ামী লীগ তো নেতার দল না, আওয়ামী লীগ কর্মীর দল। কিন্তু ধরেন বঙ্গবন্ধুর আওয়ামী লীগ, শেখ হাসিনা আওয়ামী লীগ, সেখানে কখনো কখনো কি আমরা আরেকজন তোফায়েলকে উঠে আসতে দেখছি না? ফলে আপনার অনেক কলিগ, সেটা পার্লামেন্টের কলিগ বা ক্যাবিনেট কলিগ, তারা ছাত্র রাজনীতি করেননি, মানে একদম ভোলা থেকে উঠে আসা, কিংবা ধরেন একদম এরকম তৃণমূল থেকে উঠে আসা নেতৃত্ব ইদানিং কি একটু কমে যাচ্ছে? এটাকে আমাদের সামগ্রিক রাজনীতির একটা স্খলন। আমাদের রাজনীতিটাকে তো একজন সামরিক স্বৈর শাসক দম্ভুক্তি করেছিল জিয়াউর রহমান, যে আমি রাজনীতিবিদদের জন্য রাজনীতি কঠিন করে দিয়ে যাব, আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর দি পলিটিশিয়ান। আসলেই ডিফিকাল্ট করে দিয়ে গেছে, কারণ আজকে আমাদের ছাত্র সংসদের ইলেকশন হয় না। আজকে এই এতদিন যদি একটা ইলেকশন হতো, প্রত্যেক বছরই একজন ভিপিজিএস হতো, অন্তত তাদের মধ্যে 1/4 যদি নেতা হতো, তাহলে তো অনেক বড় নেতা হয়ে যেত। এগুলো অনেকগুলো ব্যর্থা আমাদের দেশে আছে, এতে কোনো সন্দেহ নাই। আর তাছাড়া এখন আমাদের আধুনিক যুগ, আমাদের এখন আমরা
এখন ডিজিটাল বাংলাদেশ প্রধানমন্ত্রীর স্বপ্ন ছিল। ডিজিটাল বাংলাদেশ এখন আর স্বপ্ন না, এটা বাস্তব। আমরা মধ্যমের দেশ হব স্বপ্ন ছিল, এটা স্বপ্নের বাস্তব। 2007 সালের সময় আমরা দেখেছিলাম যে এক ধরনের গুঞ্জন ছিল যে আপনি আপনার অন্য সহকর্মীদের সঙ্গে জনাব সুরঞ্জিত সেনগুপ্তের সঙ্গে আপনার কি আসলে কখনো শেখ হাসিনার বিরুদ্ধে অবস্থান এটা আমি নিয়েছিলেন? কোনোদিনই না, কারণ যদি আমি তাই যদি করতাম তাহলে আমি আসামি হতাম না, আমার মেয়েটি আসামি হতো না, আমার স্ত্রী আসামি হতো না। আমি যেদিন জননেত্রী শেখ হাসিনা গ্রেপ্তার হন ওই দিন থেকে জিল্লুর রহমান সাহেবের কাঁধে কাঁধ মিলিয়ে আমি কাজ করেছি। কারণ তখন আমাদের অনেকেই দেশে ছিলেন না, বা যারা ছিলেন তারাও চলে গেছেন। আমি ছিলাম, এবং আমি আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে প্রেস ব্রিফিং করতাম। আমি 14 দলের সমন্বয়ক হিসেবে প্রেস ব্রিফিং করতাম। এমনকি আমার নামে যখন মামলা দিল, 58 লক্ষ টাকার জন্য প্রথম মামলা দিল, এই যে জেনারেল মাসুদ পরবর্তীকালে হাই কমিশনার অস্ট্রেলিয়া, সেই কাগজটা ছুঁড়ে ফেলে দিল যে তোফায়েল আহমেদের মতো লোকের নামে 57 লক্ষ টাকার মামলা। তারপরে যে আমি ভোলায় আমার একটা কমপ্লেক্স আছে, মায়ের নামে হাই স্কুল, মায়ের নামে কলেজ, মায়ের নামে হাসপাতাল, মায়ের নামে এতিমখানা, মায়ের নামে জামে মসজিদ, মায়ের নামে বৃদ্ধাশ্রম, এইগুলির যে টাকা আমার বন্ধুবান্ধব সাহায্য করতো, ব্যাংকে জমা হতো, এই টাকার থেকে মিলে আমার যত অ্যাকাউন্ট, টাকা নাই ব্যাংকে, কিন্তু এইটা মিলে আবার 1,83,00,000 টাকার জন্য আমার বিরুদ্ধে, আমার স্ত্রীর বিরুদ্ধে, আমার মেয়ের নামে মামলা দিল। এবং কোর্টে তখন বেল দিতে শুরু করলো। আমরা কোর্ট থেকে বিল নিয়ে আমার উপর অনেক আমি একমাত্র লোক যে তত্ত্বাবধায়ক সরকার সময় আমাকে বিদেশ যেতে দেয় নাই। সুতরাং কে কী করেছে তা না, আমি নিজে জানি। আই নো মাইসেলফ, আমি আমার নিজেকে চিনি। যে আমি ওই সময় আমি সাংবাদিক সম্মেলনে আমি বলেছিলাম যে আমি আওয়ামী লীগের তোফায়েল হিসেবে মৃত্যুবরণ করতে চাই, এবং আমি এমন কোনো কাজ করব না যেই কাজে বঙ্গবন্ধুর রক্তের সাথে বেইমানি করা হবে। তো বঙ্গবন্ধুর রক্ত তো প্রধানমন্ত্রী শেখ হাসিনাই, সুতরাং যার জন্য আমাকে অনেক কষ্ট করতে হবে। তোফায়েল আহমেদ, আমরা আবার একটা বিরতি নেব আপনার সঙ্গে। এরপর যেটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে আজকের বাংলাদেশ নিয়ে, সমকালীন বাংলাদেশ নিয়ে। তার আগে ছোট্ট একটা বিরতি নিতে চাই। দর্শক, এই পর্যায়ে আবারও ছোট্ট একটা বিরতির পর আমরা কথা বলবো বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে। আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই। দর্শক, স্বাগত আরেকবার। কথা বলছিলাম তোফায়েল আহমেদের সঙ্গে। তোফায়েল ভাই, আপনাকে যদি জিজ্ঞেস করা হয়, আপনি বাংলাদেশের একদম জন্ম থেকে শুরু করে সব কিছু দেখেছেন, সেই বাংলাদেশ আজকে কেমন আছে? আজকে তো বাংলাদেশ, আন্তর্জাতিক বিশ্বের মানুষ বলে বাংলাদেশ ইজ নাথিং বাট এ মিরাকল। বিস্ময়কর উত্থান বাংলাদেশে, যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে, সমাজ, সব দিক থেকে, যে বাংলাদেশ নিয়ে একসময় তুচ্ছ তাচ্ছিল্য করে বলা হতো যে বটমলেস বাস্কেট, যারা এটা বলতো তলাবিহীন ঝুড়ি, যারা এটা বলতো তারাই এখন, আমি সেই মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছিলাম, কংগ্রেসম্যানদের সাথে বৈঠকে আমাকে শুরুই করেছেন যে বাংলাদেশ ইজ নাও রিয়েলি এ মিরাকল, একটা বিস্ময়কর উত্থান। এবং তার একটা দৃষ্টিভঙ্গি আছে, তার একটা লক্ষ্য আছে। এই যে আগামী 26 তারিখ তিনি মেট্রো রেল উদ্বোধন করবেন, এ তো একটা স্বপ্নের ব্যাপার। তারপরে অনেক, আমাদের যে হাতিঝিল গেলে এখন প্রাণ জুড়িয়ে যায়, আমাদের পদ্মা ব্রিজ 2018-এর মধ্যে শেষ হয়ে যাবে, মেট্রো রেলেরও শেষ হবে 2018 সালে। আমরা কর্ণফুলী টানেল, তা মাতার বাড়িতে বিরাট প্রজেক্ট, গভীর সমুদ্র বন্দর, ভাসমান LNG টার্মিনাল, অনেক অনেক কাজ আমরা করেছি। এই সেই বাংলাদেশ, যেই বাংলাদেশের সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা পর্যন্ত কেনিয়ার রাজধানী নাইরোবিতে বলেন যে ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং সিস্টেম বাংলাদেশের অনুসরণ করা যায়। সুতরাং কোথায় বাংলাদেশ গেছে আজকে? প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এগিয়ে গেছি। কিন্তু আমরা যদি দেখি যে বিশেষ করে যুদ্ধ অপরাধীদের বিচার শুরুর পর থেকে এক ধরনের সহিংসতা এবং সাম্প্রতিককালে টার্গেট কিলিং, এবং সেখানে বাংলাদেশের যে মূল চেতনা, মুক্তিযুদ্ধের যে মূল চেতনা, অসাম্প্রদায়িক বাংলাদেশ, সেটাকে আঘাত করার চেষ্টা, আমাদের অনেক সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজনকে হত্যা করা হচ্ছে। এবং দুঃখজনক ঘটনা, একটি হত্যাকাণ্ডেরও আমরা সুরাহা করতে পারছি না। সেইটা আমাদেরকে অনেক অগ্রগতিকে খানিকটা প্রশ্নবিদ্ধ করে কিনা? সুরাহা করতে পারছি না ঠিক না, পর্যায়ক্রমে সবাই কিন্তু ধরা পড়ছে। বাংলাদেশের 2জন লোক, যে কলাবাগান সমকামী পত্রিকা বাইর করতে হবে ইত্যাদি, জুলাস মান্নান এবং তনয়, 2জনকে হত্যা করার পরে মার্কিন পররাষ্ট্র সচিব, মানে অর্থাৎ পররাষ্ট্রমন্ত্রী জন কেরি পর্যন্ত প্রধানমন্ত্রীকে টেলিফোন করেছেন। সেই মার্কিন যুক্তরাষ্ট্রে এক রাতে 53 জন মৃত্যুবরণ করেছেন। তাদেরকে সন্ত্রাসীরা গুলিবিদ্ধ করে, যে সন্ত্রাসীকে গুলি করে মেরে ফেলা হয়েছে। সুতরাং বাংলাদেশে ফ্রান্সে
গত 3 দিন আগে প্যারিস। প্যারিসে পুলিশ অফিসারকে গুলি করে হত্যা করেছে। আজকে ব্রাসেলসে হচ্ছে, আজকে পৃথিবীর কোরিয়াতে হচ্ছে, বিভিন্ন দেশে আজকে হচ্ছে। সেই হিসেবে বাংলাদেশ একটা মুসলিম অধ্যুষিত দেশ, এখানে যেই টেরোরিজমটা করার চেষ্টা করেছিল এটা টিকবে না। আমি যখন মুক্তিযুদ্ধের 71-এ কলকাতায় থাকি তখন রাত্রে আমরা ঘুমাতে পারতাম না, নকশালদের বোমা গুলি অত্যাচার। এখন চিহ্নও নাই। এখানেও যারা এটা করে এটা থাকবে না, কারণ প্রধানমন্ত্রী এই ব্যাপারে জিরো টলারেন্সে আছেন। কোথাও কোথাও আমরা দেখছি আমাদের রাজনৈতিক অস্থিরতা এখনো রয়ে গেছে, এমনকি বিরোধী রাজনৈতিক দলগুলো দাবি করে যে তাদের জন্য আপনারা তাদেরকে কথা বলতে না না, দিচ্ছেন না। বিরোধী রাজনৈতিক দলগুলো তারা যে এখন যেই মিটিং করে এগুলি তো কোনো বাধা নেই, কিন্তু তারা যেই কাজটা করেছিল 2013 পুরাটা বছর, 2014 শুরুতে 2013 পুরাটা বছর, আবার 14 সালে নির্বাচনকে বন্ধ করার জন্য, তারপরে আবার 2015 সালে 93 দিন, এগুলি করে তারা উপলব্ধি করেছে এই পথে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে না। এখন তারা কারেক্ট লাইনে এসেছে। তোফায়েল ভাই, এরশাদ বিরোধী আন্দোলনের সময় আওয়ামী লীগের একটা জোরালো ভূমিকা ছিল এবং সে এরশাদ এখন সরকারের ক্ষমতার অংশীদার, আপনার ক্যাবিনেটে আছেন, আবার তারা বিরোধী দলেও আছে। এই বিষয়টা আপনারা যারা একদম রাজপথে আন্দোলন করা মানুষ, তাদেরকে কখনো কখনো একটু অস্বস্তি দেয় না? না, এটা হচ্ছে কি, এটা রাজনীতিতে এটা হয় সাধারণত। দক্ষিণ আফ্রিকায় জি, যে নেলসন ম্যান্ডেলাকে যারা 28 বছর জেলে রেখেছিল, তিনি কিন্তু মুক্তি লাভ করার পরে যে সরকার গঠন করেছিলেন তাদেরকে অংশীদার করেছিলেন কোয়ালিশন করে। কোয়ালিশন, সেটাকে বলে গভর্নমেন্ট অফ রিকনসিলিয়েশন। আমাদের এখানেও বিরোধী দলের আছে, তাদের 2-1 আমাদের মন্ত্রী আছে। এখন একটা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে আছে। আবার ইলেকশন হবে 2019 সালের 29শে জানুয়ারির আগের 90 দিনের মধ্যে যে কোনো দিন। আমি বিশ্বাস করি সেই নির্বাচনে বিএনপি আসবে। বিএনপি গত নির্বাচনে না এসে যে ভুল করেছে, আজকে খালেদা জিয়ার হতাশায় সেটা প্রমাণিত হয়েছে। আপনি যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, সেই বাংলাদেশ নিয়ে কোনো স্বপ্ন কি এখনো অধরা আছে? থাকলে সেই স্বপ্নটা কি? আগামী দিনের বাংলাদেশটাকে তোফায়েল আহমেদ কোন জায়গায় দেখতে চান? আগামী দিনের বাংলাদেশ হবে একটা উন্নত বাংলাদেশ। আমরা প্রজেক্ট করেছি 2041 সালে আমরা উন্নত বাংলাদেশে রূপান্তরিত হব। 2021 সাল আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, আমরা মধ্যমের দেশে রূপান্তরিত হব। 2020 সাল জাতির জনকের জন্ম শতবার্ষিকী। এই বাংলাদেশ একটা ভিন্ন বাংলাদেশ হিসাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা দেখতে পাবো। এটাই আজকে আমাদের প্রত্যাশা। আপনাকে অনেক ধন্যবাদ তোফায়েল আহমেদ আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, শেষ করছে, আজ কথা হবে পরবর্তী পর্বে নতুন কোনো অতিথির সাথে, নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই।